তো ফাইনালি কার্লোস কুয়াদ্রাস এবং ইস্টবেঙ্গলের জার্নি আপাতত শেষ হলো। যেটা সমর্থকরা চেয়েছিলেন, লাস্ট ম্যাচে গ্যালারি থেকে যে স্লোগান উঠে এসেছিল গোয়ার বিরুদ্ধে 3-2 গোলে হারার পরে, যে গো ব্যাক কার্লোস গো ব্যাক, সেটাই কিন্তু ফাইনালি হলো। অর্থাৎ কার্লোস কুয়াদ্রাস আপাতত ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়লেন এবং নতুন করে ইন্টারিম দায়িত্ব নিচ্ছেন বিনয় জর্জ। তবে অবশ্যই নতুন কোচ নিয়োগ হবে, যা কিছু আপডেট রয়েছে সেই বিষয়ে নিশ্চিতভাবে কথা বলবো। তার পাশাপাশি মোহনবাগানের ইরান যাওয়া নিয়ে ফাইনাল আপডেট কী রয়েছে আর কয়েকটা ছোটো ছোটো বিষয় রয়েছে। প্রথম কথা, একজন প্লেয়ার তার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে। লাস্ট ট্রান্সফার উইন্ডোটাতে তাকে নিয়ে সবাই সব থেকে বেশি ব্যস্ত ছিল, সেটা হচ্ছে অ্যালেক্স সাজি, হায়দ্রাবাদ এফসির সেন্টার ব্যাক, নির্ভরযোগ্য প্লেয়ার, সব থেকে নির্ভরযোগ্য প্লেয়ার আপাতত যা অবস্থা টিমটার। তো তার সাথে কিন্তু 2027 অবধি হায়দ্রাবাদ এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। তো যে ক্লাবগুলো টার্গেট ছিল যে এই 2024-25 সিজনের পর ফ্রি হয়ে গেলে ওকে সাইন করানো যাবে, সেই ক্লাবগুলোকে কিন্তু অবশ্যই সেই সাইনটা করানোর জন্য ভালো রকমের অ্যামাউন্ট হায়দ্রাবাদকে পে করতে হবে, যেটা অনেকদিন আগে থেকেই ঠিক হচ্ছিল। যে নতুন ইনভেস্টর তারা আসার পরে কিন্তু সবার আগে অ্যালেক্স সাজি এবং আব্দুল রাবির এই ক্ষেত্রে আরও একটা এক্সট্রা সিজন কন্ট্রাক্ট রয়েছে। এই দুজন প্লেয়ারকে সবার আগে প্রায়োরিটি দিয়ে কিন্তু রাখার চেষ্টা করা হবে। আপাতত অ্যালেক্স সাজি কিন্তু 2027 অবধি হায়দ্রাবাদ এফসিতে থাকতে চলেছে, যদি মাঝখানে কোনো রকম বড় বিড তার জন্য না আসে। দ্বিতীয় যে কথাটা বলা রয়েছে, সেটা কালকে আমি সঞ্জয় সেনকে নিয়ে কথা বলেছিলাম, একটা ছোট্ট বিষয় মিস্টেক করে গেছিলাম, যেটা পরে অনেকে ধরিয়ে দিয়েছে। কি হয়, একটা কথার ফ্লোয়ের মধ্যে দিয়ে ছোট্ট ব্যাপার ভুলে যাওয়া হয়ে যায়। তো সঞ্জয় সেন অবশ্যই 3-3.5 বছর তিনি কোচিং থেকে দূরে ছিলেন, আপাতত আর রয়েছেন বলা যাবে না, কারণ সদ্য পরশু দিনকে কিন্তু কনফার্মড হয়েছে যে আইএফএর তরফ থেকে তাকে বাংলার যে সন্তোষ ট্রফি টিম, সেই টিমের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর ন্যাচারালি আমাদের এখানে সন্তোষ ট্রফি টিম যখন তৈরি হয়, সন্তোষ ট্রফির আগে নতুন করে কোচ নিয়ে আসা হয়। খুব বেশি কোচ কিন্তু কন্টিনিউয়াসলি 2-3 বছর ধরে কেউই থাকেন না। তো ঘুরিয়ে ফিরিয়ে অনেককেই দায়িত্ব দেওয়া হয়। সাকসেসের রাস্তাটা আমরা খুঁজছি, যে আবারও বাংলার যে সন্তোষ ট্রফিতে গরিমাটা ছিল সেটা আমরা যাতে ফেরত পাই। তো বহু কোচের ওপরেই কিন্তু ভরসা রাখার চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেট গত কয়েক বছর বলবো না, গত কয়েক দশকে আমরা সেই যে কন্টিনিউয়েশন সেটা আমরা রাখতে পারছি না। তো সেখান থেকে দাঁড়িয়ে নতুনভাবে আবারও সঞ্জয় সেনের ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখা যাক তিনি কি করেন টিমটা নিয়ে। কিন্তু হ্যাঁ, তার পাশাপাশি সঞ্জয় সেনের সাথে যে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ, সেটাও কিন্তু লাস্ট কয়েকদিন ধরে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা স্ট্রংও হচ্ছে। এর পরের যে বিষয়টা, সেটা অবশ্যই মোহনবাগান এবং মোহনবাগানের ইরান যাত্রার ফাইনাল কি আপডেট। দেখো, আপাতত কিন্তু যা অবস্থা, মোহনবাগান ইরান যাচ্ছে না। ট্রাক্টর এফসির সাথে মোহনবাগান ইরানে গিয়ে খেলবে না, এটা প্রায় এই মুহূর্তে চূড়ান্ত হয়েছে। এবং যদি যাওয়ারই ছিল, তাহলে গতকালই কিন্তু মোহনবাগানের বেঙ্গালুরু থেকে ফ্লাইট ছিল, যেটা মার্কাসের তরফ থেকে আমরা জানতে পেরেছি। সেই ফ্লাইট কিন্তু মোহনবাগান রিসিভ করেনি, মোহনবাগান সেই ফ্লাইটকে ধরেনি। এবং আলটিমেট যা আপাতত অবস্থা, যে ইরানে কিন্তু মোহনবাগান যাচ্ছে না। যে অবস্থা রয়েছে ওখানে, একটা আনস্টেবল সিচুয়েশন রয়েছে, একটা ইনস্টেবিলিটি রয়েছে দেশের মধ্যে, পলিটিক্যাল বা বিভিন্ন ধরনের আরও ইস্যুস রয়েছে সব কিছু নিয়ে। তো সেই কারণে মোহনবাগান এফসি কর্তৃপক্ষকে সবটা জানিয়েছে, চিঠি লিখেছে, যে এই অবস্থায় সিকিউরিটি কনসার্নের জন্যই কিন্তু টিম নিয়ে মোহনবাগান ইরান যেতে পারছে না। তো অফিসিয়ালি ম্যাচটা বাতিল হয়ে যাবে। বলা ভালো যে ইরানের ট্রাক্টর এফসি তাদেরকে ওয়াকওভার দেওয়া হবে, 3-0 রেজাল্ট দেওয়া হবে, 3 পয়েন্ট দেওয়া হবে। তবে অবশ্যই এর এগেনস্টে এএফসি তরফ থেকে কোনো রকম ব্যবস্থা কিছু নেওয়া হবে কিনা এখনো অবধি কিছু জানা যায়নি। তবে দেখা যাক ইন ফিউচার সেটা নিয়ে যা কিছু আপডেট আসবে অবশ্যই কথা বলার চেষ্টা করব। লাস্ট যে বিষয়টা, সেটা সবাই বুঝতে পারছো, যে যেটা নিয়ে মেন এই ভিডিওর কথা বলার টপিক, সেটা হচ্ছে কার্লোস কুয়াদ্রাস এবং ইস্টবেঙ্গল। এই যে জার্নিটা লাস্ট সিজন থেকে শুরু হয়েছিল, খুব কম সময়ের মধ্যে কিন্তু সেটা শেষ হয়ে গেল। কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? যে জার্নিটা হয়তো 2027 অবধি হওয়ার কথা ছিল, যে কোথাও একটা প্রমিস তিনি লাস্ট সিজনে রেখেছিলেন, সেটা কোথায় আলটিমেট গিয়ে ভেঙে গেল, এটা নিয়ে হয়তো অনেকেই চর্চা করবে। পরবর্তী সময় আরও অনেক ভিডিওতে হয়তো আমরা এগুলো নিয়ে কথা বলবো, যে কেন ইস্টবেঙ্গলে বারবার এই যে কোচ আসা এবং কোচেদের কোথাও কন্টিনিউয়েশন না থাকা, কোচরা কোথাও রেগুলার বেসিসে থাকেন না, এটা নিয়ে কিন্তু ফ্যানরাও রীতিমতো আপাতত ফ্রাস্ট্রেটেড। যে কেন একজন করে কোচ আসে, তিনি একটা থেকে হার্ডলি 1.5 সিজন, তারপর তিনি আবারও চলে যান, আবার একটা কাউকে দায়িত্ব নিয়ে আসা হয়। তো এর ফলে কি হয়, টিমের মধ্যে যে কোথাও একটা স্টেবল ব্যাপার, যে একটা টিম একটা ভিশনের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে, একটা ফরমেশনের মধ্যে পরিষ্কারভাবে এগিয়ে যেতে পারে না, এবং সেখানেই কোথাও পারফরমেন্সের আপ ডাউন এবং আলটিমেট সাকসেসের যে আপ ডাউনটা, সেটা কিন্তু লেগে থাকে। দেখো, কার্লোস কুয়াদ্রাসকে যখন আনা হয়েছিল, ঠিক তার আগের মুভমেন্টগুলো হয়তো অনেকেরই মনে থাকবে, যারা গত 2 বছরের কাছাকাছি
আমার চ্যানেলের সাথে যুক্ত, যে একটা সময় অবধি ইস্টবেঙ্গলে কিন্তু সের্জিও লোবেরা আসতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছিলো, সমস্ত কিছু হয়ে গেছিলো, কিছু কিছু সোর্স থেকে তো পুরো কনফার্ম করে দেওয়া হয়েছিল। এবং তারপর সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। পরবর্তী সময় সের্জিও লোবেরা, তার কাছে ওড়িশার বেটার অফার থাকে, সেখানে তিনি জয়েন করেন এবং ফাইনালি ইস্টবেঙ্গল চলে যায় কার্লোস কোয়াদ্রাতের কাছে, যিনি জবলেস ছিলেন সেই মুহূর্তে। এবং তারপরে তিনি ইস্টবেঙ্গল অফারটাকে অ্যাকসেপ্ট করেন এবং তখনও কথা বলেছিলাম যে কোথাও সের্জিও লোবেরার থেকে বোধহয় কার্লোস কোয়াদ্রাতের সিলেকশনটা অনেক বেটার হলো, কারণ কার্লোস কোয়াদ্রাতের কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আবারও ফিরে আসা, ভালো কিছু করা, এটার একটা বিরাট সুযোগ থাকছে, তার কাছে একটা চ্যালেঞ্জ থাকছে। কিন্তু সের্জিও লোবেরার কাছে ব্যাপারটা হচ্ছে যে তার কাছে কিন্তু দুটো ক্লাবের অফার ছিল এবং তিনি যে সাকসেস নিয়ে মোটামুটি দেশ ছেড়েছিলেন, সাকসেস তাকে ধাওয়া করছে এবং তিনি মোটামুটি একটা বিরাট স্কোয়াড তৈরি করার চেষ্টা করবেন শুরুর দিকে এবং তার পছন্দের ফুটবলারদের তিনি নেওয়ার চেষ্টা করবেন। যদিও কার্লোস কোয়াদ্রাতের ক্ষেত্রেও সেই কিছু যুক্তি খেটেছিল অনেকে, যে তিনি তার নিজের কিছু পছন্দের ফুটবলারদেরকে নিয়েছেন, সেখানে তাদেরকে জোর করে খেলাচ্ছেন। বাট এন্ড অফ দ্য ডে কোথাও কার্লোস কোয়াদ্রাত কিন্তু লাস্ট সিজনে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে বেশ ভালো রেজাল্ট তিনি দিয়েছিলেন। সিজনের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল রিচ করেছিল, বহু দিন পর, বহু বছর পর, বহু ম্যাচ পর ইস্টবেঙ্গল ডার্বিতে মোহনবাগানকে হারাতে পেরেছিল এবং আইএসএলে প্রথমবারের মতো ইস্টবেঙ্গল এমন একটা চ্যালেঞ্জের জায়গাতে ছিল যে ইস্টবেঙ্গল কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারে, টপ 6-এ ইস্টবেঙ্গল ফিনিশ করতে পারে। এটা একটা সময় অবধি কিন্তু ভীষণভাবে স্ট্রং পয়েন্টে ছিল যে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারে আইএসএলে, যদি সেটা হয়নি, 9th পজিশনে ইস্টবেঙ্গল শেষ করে। শেষ মুহূর্তে গিয়ে কোথাও একটা পারফরমেন্সের স্লিপ হয়ে যাবে এবং সেখানে ইস্টবেঙ্গল রিচ করতে পারে না প্লে অফে। কিন্তু যে সবথেকে বড় মুভমেন্টটা কার্লোস কোয়াদ্রাত লাস্ট সিজনে ইস্টবেঙ্গল ফ্যানেদেরকে গিফট করেছিলেন, হ্যাঁ অবশ্যই সেটা নিয়ে বহু মানুষের বহু রকম মন্তব্য রয়েছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়ে, এই সবটাকে একপাশে সরিয়ে রেখে যদি আমরা আরও 10 বছর 15 বছর পর ব্যাপারটাকে রিমাইন্ড করি, তাহলে আমাদের এইটুকু মনে আসবে যে কার্লোস কোয়াদ্রাত তিনি সেই কোচ যিনি 12 বছর পর ইস্টবেঙ্গল জনতার মুখে হাসি ফোটাতে পেরেছিলেন। 12 বছর পর ইস্টবেঙ্গল কিন্তু ন্যাশনাল লেভেলের কোনো ট্রফি জিতেছিল। যে খরাটা ছিল যে একটা জাতীয় লেভেলে ট্রফি জেতা, সেটা কিন্তু কার্লোস কোয়াদ্রাত তিনি এসে ইস্টবেঙ্গলে করতে পেরেছিলেন এবং কোথাও মনে হচ্ছিল, একটা কোথাও জায়গা তৈরি হচ্ছিল যে প্রত্যেকটা টুর্নামেন্টে যখন কার্লোস কোয়াদ্রাত ইস্টবেঙ্গল টিমটা নিয়ে ভালো কিছু করছে, তাহলে 2024-25 সিজনটা কিন্তু আরও বেটার যাবে। এবং সেই বেটার সিজন করার জন্য ম্যানেজমেন্টের তরফ থেকে, ক্লাবের তরফ থেকে, ইনভেস্টরদের তরফ থেকে কোনো রকম কিন্তু খামতি রাখা হয়নি। প্রত্যেকটা পজিশন যেখানে যেখানে প্রবলেম ছিল, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ক্লাবের তরফ থেকে প্লেয়ার ভরাট করা হয়েছে, হাই প্রোফাইল প্লেয়ার নিয়ে আসা হয়েছে। লাস্ট কোন কোচ রয়েছেন যার হাতে এত অস্ত্র তুলে দেওয়া হয়েছে, যে লাস্ট আইএসএল সিজনের হাইয়েস্ট গোল স্কোরার, হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার, এই দুজন প্লেয়ারকে সেম উইন্ডোতে ইস্টবেঙ্গল সই করাচ্ছে। কোথাও একটা চেঞ্জ হয়েছিল ইস্টবেঙ্গল, যে চলো ইস্টবেঙ্গলও ভালো কিছু করতে পারে, কারণ গত কয়েকটা সিজনে আমরা একটা জিনিস দেখে অভ্যস্ত, ইস্টবেঙ্গল সেই কিছু ঝর্তি পড়তি প্লেয়ারদের নিয়ে আসে, ইন্ডিয়ান ফুটবলে যাদের প্রায় কেরিয়ার শেষ হয়েছে সেরকম নিয়ে আসে। বিদেশি ফুটবলার চয়নের ক্ষেত্রে একটা বিরাট বড় সমস্যা থেকে গেছে, মানে এজেন্ট ভিত্তিক কিছু নিয়োগ হচ্ছে এবং তাদের কোয়ালিটি নেই, তাদের সেইভাবে কোনো এক্সপিরিয়েন্স নেই, ভালো ক্লাবে খেলার অভিজ্ঞতা নেই, তাদেরকে জোর করে নিয়ে আসা হচ্ছে। মনে করে দেখো 2020-21 সিজনটা বাদ দিয়ে সেখানে কিছু বড় নাম এসেছিল, 21-22, 22-23 এই দুটো সিজনের দিকে যদি আমরা তাকাই, তাহলে এত পরিমাণে লো কোয়ালিটি ফুটবলার এসেছে যে সেটা আর বলার বাকি রাখে না। কিন্তু 23-24 সিজন থেকে কোথাও ইস্টবেঙ্গল কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, ভালো কিছু টুকটাক সিগনেচার হয়, আর 24-25 সিজনে একটা বিরাট বড় রিভ্যাম্প আসে, যেখানে আমরা দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস বলো বা মাদি তালাল বলো, এই ধরনের সিগনেচার দেখি। ডোমেস্টিক সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল প্রচুর ভালো ভালো সিগনেচার করায় এবং তখন মনে হতে শুরু করে যে কার্লোস কোয়াদ্রাতের হাতে কিন্তু অস্ত্র তুলে দেওয়া হয়েছে, এবার তিনি খুব ভালোভাবে লড়াইটা করতে পারবেন। না লড়াই করার মতো কোনো রকম সুযোগ কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট তাকে দেয়নি। লাস্ট কোনো কোচ অন্ততপক্ষে গত 15-16 বছরে কিন্তু এত ভালোভাবে টিম পাওয়া, এত হাই প্রোফাইল প্লেয়ারদেরকে একসাথে পাওয়া অন্ততপক্ষে 14-15 বছরে কিন্তু হয়নি ইস্টবেঙ্গলে। সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কার্লোস কোয়াদ্রাতকে দিয়েছিলেন। কিন্তু বিধি বাম এই ক্ষেত্রে ডুরান্ড কাপের শুরুটা হালকা করে ভালো হলেও নকআউটে গিয়ে শিলং লাজংয়ের কাছে হার ইস্টবেঙ্গল সমর্থকদের ভীষণভাবে কিন্তু একটা আঘাত দেয়। তারপর যখন ঠিক আছে চলো একটা শিলং লাজংয়ের কাছে হারটা কোথাও একটা ব্যাড ডে ইন অফিস হিসেবে ধরে নেওয়া হবে। তারপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ আসে, অল্টিনাসির টিম, যারা হয়তো ধারে ধারে প্রোফাইলে খুব বড় কিছু না, একটু ভালোভাবে সেই ম্যাচটা খেললে হয়তো ম্যাচটা জিতে ইস্টবেঙ্গল এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যেতে পারতো, কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগে গেছে, সেখানেও ইস্টবেঙ্গলের চান্স রয়েছে ভালো কিছু করার, সেটাও সমর্থকরা মেনে নিয়েছিল যে চলো এই ক্ষেত্রে হারার ফলে কিন্তু খুব বিরাট কিছু ক্ষতি হলো না, যে বিরাট লস হয়ে গেল, হয়তো সেকেন্ড টিয়ারে হলো না কিন্তু থার্ড টিয়ারে হলো, সেখানে গিয়ে ভালো কিছু করা যাবে। বাট সব থেকে বড় সেটব্যাকটা আসে আইএসএল শুরু হওয়ার পর প্রথম 3টে ম্যাচে হার। তুমি এতটা হাই প্রোফাইল টিম,
এত ভালো ভালো সিগনেচার, এত ভালো ভালো প্লেয়ার, এতদিন ধরে প্র্যাকটিস চলছে, এতদিন ধরে প্রি সিজন ট্রেনিং হচ্ছে, প্লেয়াররা বিভিন্ন রকম ভাবে তারা নিজেদেরকে তৈরি করতে পারছে, কোচ তার হাতে প্রচুর ফরমেশন বানানোর অপশন রয়েছে, স্ট্র্যাটেজি অনেক বেটার ওয়েতে ডেভেলপ করার জায়গা রয়েছে, বাট ফাইনালি এই টিমটা যখন প্রথম 3টে ম্যাচে মুখ থুবড়ে পড়ছে, সেখানে সমর্থকদের যে ফ্রাস্ট্রেশন রয়েছে, সমর্থকদের যে রাগ রয়েছে, সেটা বেরিয়ে আসাটাই খুব স্বাভাবিক। এবং ফাইনালি যেটা হয়েছিল, দু একদিন ধরে শুনতে পাওয়া যাচ্ছিল, বিশেষ করে কালকে সন্ধ্যে থেকে শুনতে পাওয়া যাচ্ছিল যে কার্লোস কোয়াদ্রাতের সময় কিন্তু শেষ হয়ে আসছে। কালকে রাত্রে ভিডিওতে এই কথা বলেছিলাম যে ম্যাক্সিমাম হয়তো অক্টোবরটা তাকে সুযোগ দেওয়া হবে, তো সেই সুযোগটাও তিনি পেলেন না। সেপ্টেম্বরের শেষেই কিন্তু তাকে চলে যেতে হচ্ছে ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়ে। তিনি আপাতত অফিসিয়ালি রেজিগনেশন দিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সেটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কার্লোস কোয়াদ্রাত এবং ইস্টবেঙ্গল এই যে জার্নিটা শুরু হয়েছিল খুব কম সময়ের মধ্যে, সেটা কিন্তু শেষ হলো এবং আপাতত ক্লাবের ইন্টারিম কোচ হিসেবে দায়িত্ব নেবেন অ্যাসিস্ট্যান্ট কোচ বা ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ। কিন্তু খুব তাড়াতাড়ি নতুন কোচের অ্যানাউন্সমেন্ট নিশ্চিতভাবেই আসবে। দেখো, শুধুমাত্র হয়তো কার্লোস কোয়াদ্রাত না, তার যে পুরো সেট আপটা ছিল, অ্যাসিস্ট্যান্ট কোচ, মেডিকেল স্টাফ, ফিজিও টিজিও যা কিছু রয়েছে, সবাই কিন্তু একসাথে বিদায় নিচ্ছেন এবং বিনো জর্জ এবং বাকি ইন্ডিয়ান যারা স্টাফ রয়েছে তারা কিন্তু টিমটার দায়িত্ব নেবে। এবং এর সাথে প্রচুর কোচের নাম উঠে আসছে, প্রাক্তন আইএসএল কিছু কোচের নাম উঠে আসছে, বর্তমানে ইন্ডিয়ান ফুটবলে রয়েছেন, আগে আইএসএল টিমকে কোচ করিয়েছেন, বড় টিম কোচ করিয়েছেন, কিন্তু এখন অন্য টিমের দায়িত্বে রয়েছেন, এরকম নাম উঠে আসছে। আমি ইন ডিটেলসে কোনো নাম নিয়ে আপাতত কথা বলবো না, পরবর্তী সময়ে যদি সেরকম পরিস্থিতি হয় অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগেই যদি ইস্টবেঙ্গলের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট এসে যায় তাহলে তো আর আলাদা করে আলোচনার কোনো জায়গা রাখে না। এবং এক্সট্রিম লেভেলে এটাও শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হতে চাওয়ার জন্য এমন কিছু কোচ তারা তাদের বায়োডাটা জমা দিয়েছিলেন, সেই রকম কিন্তু নাম ইস্টবেঙ্গলের অন্দরে ঘোরাফেরা করছে, যাদের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাবে এসে ক্লাব ফুটবলের দায়িত্ব নিয়ে তারা ভালো কিছু করতে পারবেন। তো এখানে একটা পরিষ্কার কিন্তু ব্যাপার রয়েছে, একটা কোথাও ইন্টেনশন রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের এইবারে, যে কোনোভাবে কার্পণ্য করা হবে না। কারণ যে টিমটা তৈরি করা হয়েছে, ফ্রম গোলকিপার টু ডিফেন্স টু মিডফিল্ড টু ফরওয়ার্ড, যে টিমটা তৈরি করা হয়েছে সেই টিমটাকে হ্যান্ডেল করার মতো সেই ধরনের কোচ লাগবে, সেই লেভেলের একজন কোচ লাগবে যিনি এই হাই প্রোফাইল টিমটাকে হ্যান্ডেল করতে পারবেন। এবং যেভাবে ইস্টবেঙ্গল টিম তৈরি করেছে, সেই টিমটা কিন্তু তৈরি হয়েছিল ভালো কিছু করার জন্য। ভালো কিছু মিন্স একটা ট্রফি জেতার জন্য। এবং সেই ট্রফিটা কি না, সোজা কথায় আইএসএল এর দুটো ট্রফির মধ্যে যে কোনো একটা, আইদার লিগ শিল্ড অর আইএসএল কাপ, এটা ছিল মেন টার্গেট। কারণ তুমি ভেবে দেখো, এই টিমটা যদি এটা ইস্টবেঙ্গল ক্লাব ওপর থেকে নামটা সরিয়ে দাও, আমরা তো প্লেয়ারগুলোকে চিনি, এই প্লেয়ারদের লিস্টটা নিয়ে তুমি বসো, তুমি দেখলে বুঝতে পারবে যে এই টিমটা যখন যে কোনো ক্লাব, সেখানে ইস্টবেঙ্গলের বরাদ্দ তোলে, তুমি নর্থ ইস্ট ঢুকিয়ে দাও, ওড়িশা ঢুকিয়ে দাও, মুম্বাই ঢুকিয়ে দাও, গোয়া ঢুকিয়ে দাও, হোয়াট এভার ঢুকিয়ে দাও, কিন্তু প্লেয়ারের লিস্টটা সেম রাখো, পরিষ্কারভাবে তুমি বুঝতে পারবে যে এই যে স্কোয়াডটা, এই স্কোয়াডটা কিন্তু নিশ্চিতভাবে শুরু থেকে টাইটেল কন্টেন্ডার হিসেবে উঠে আসবে এবং তারা সেই ভালো ফুটবলটা খেলবে। আমরা পাঞ্জাবকে দেখছি যেখানে হয়তো খুব বড় বড় কোনো নাম নেই, আমরা জামশেদপুরকে দেখছি যেখানে খুব বড় বড় কিন্তু নাম নেই, কিন্তু তারা শুরু থেকে যে ক্লিয়ার ইন্টেনশনটা দেখিয়েছে, এই ইন্টেনশনটার কোথাও অভাব ছিল ইস্টবেঙ্গলের প্রথম 3টে ম্যাচে। সেটা দেখা যাক অক্টোবরে যে 3টে ম্যাচ রয়েছে সেখানে বিনো জর্জ কতটা চেঞ্জ করতে পারেন। কারণ ড্রেসিং রুম যে খুব একটা ভালো নেই, আগেও কথা বলেছি, আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছে ড্রেসিং রুমের সিচুয়েশন কিন্তু ভালো না, প্লেয়ারদের মধ্যে তালমিলের বড় অভাব দেখা যাচ্ছে, যে যার নিজের মতো করে খেলছে, নিজেদের মধ্যে সেই বন্ডিংটা এখনও অবধি কার্লোস কোয়াদ্রা তৈরি করে দিতে পারেননি। সেটা বিনো জর্জ কত তাড়াতাড়ি করেন, কত তাড়াতাড়ি আমরা লাল হলুদ জার্সি পরে ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের মতো করে খেলতে দেখতে পারি, সেই আশাতেই আপাতত থাকছি। তবে হ্যাঁ, যেই কোচ আসুন না কেন নতুন দায়িত্ব নিয়ে, সেটা যথেষ্ট ভালো নাম হবে। কিন্তু আমি এই ক্ষেত্রে পার্সোনালি আমার ওপিনিয়ন দিতে পারি, কারোর সাথে ম্যাচ করতে পারে না করতে পারে, ভালো বা বড় নামের থেকে এমন একজনকে নিয়ে আসা হোক যে কোথাও ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগটাকে বুঝতে পারবে, ইস্টবেঙ্গলের পুরো সিচুয়েশনটাকে রিড করতে পারবে এবং যেটা ইস্টবেঙ্গল ক্লাব চায়, যে সাকসেসটাকে ধরতে চায়, সেই সাকসেসের রাস্তাতে তিনি নিয়ে যেতে পারবেন। পাঞ্জাবেও কিন্তু বড় কোনো নাম নেই, জামশেদপুরেও ইন্ডিয়ান কোচ রয়েছে, কিন্তু তারা আলটিমেট শুরু থেকে কোথাও যে একটা ভিশন, সেই ভিশনটাকে সেট করতে পেরেছেন। এখানে নামের থেকেও আমার মনে হয় কাজটা সবথেকে বড় ফ্যাক্টর হবে। ইস্টবেঙ্গলের জন্য বেস্ট উইশেস থাকলো এবং অবশ্যই কার্লোস কোয়াদ্রাতের জন্য আরও বেশি বেস্ট উইশেস থাকলো, যে এরপর তার স্টিন্ট কোথায় যায়, তিনি কোথায় এবার পরবর্তী চাকরি নেন এবং কীভাবে তার পরবর্তী কেরিয়ারটা এগিয়ে যায়। কারণ একটা সময় ইন্ডিয়ান ফুটবলে তাকে কিন্তু হাইলি রেট করা হতো, ভীষণভাবে তার ফ্যান ফলোয়িং ছিল, এখনও অবধি হয়তো কিছু কিছু রয়ে গেছে। ইস্টবেঙ্গলে আসার পরেও কিন্তু তাকে মাথায় তুলে রাখা হয়েছিল, প্রফেসর তকমা দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রফেসর থেকে গো ব্যাক এবং ফাইনালি চলে যাওয়া, এই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। হয়তো এতটা তাড়াতাড়ি খারাপ সময় কার্লোস কোয়াদ্রাত বা কার্লোস কোয়াদ্রাতের সাথে ইস্টবেঙ্গলের আসার কথা ছিল না, কিন্তু অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় যেটা হয়তো আমরা চাই না, বাট আলটিমেট হয়ে যায়।
সো বাকি তোমাদের যা যা ওপিনিয়ন রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।